গুড মর্নিং স্টুডেন্টস। আজকে বেঙ্গলি লিটারেচারের এটি খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের ক্লাস শুরু হবে। তো সেই গল্পটি কি না, গল্পটি হচ্ছে মেঘের মুলুক। গল্পটির নাম মেঘের মুলুক। আর এই গল্পের লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো গল্পটির নাম হচ্ছে মেঘের মুলুক আর গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার লেখক পরিচিতি সম্বন্ধে আমরা পরে পড়ছি। চলো গল্পটি কিভাবে শুরু হচ্ছে বা গল্পের মধ্যে কি আছে আগে সেটাই আমরা দেখে নিই। তো প্রথমেই দেখো একটি লাইন আছে যে, আর তার আগে আরেকটি কথা বলি যে লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার দার্জিলিংয়ের পথে যেতে যেতে বা সেখানে গিয়ে তার বিভিন্ন অনুভূতির কথা এখানে লিখেছেন। অর্থাৎ এই গল্পের মধ্যে আমরা পাবো লেখকের দার্জিলিং যাত্রা বা সেখানকার বিভিন্ন অনুভূতির কথা। তো প্রথমে একটি লাইন আছে, দেখো, ছিলাম মাঠে এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে। অর্থাৎ এটি কে বলছেন? এই লাইনটির বক্তা কে? এই লাইনটির বক্তা হচ্ছে আমাদের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উনি বলছেন এখানে যে ছিলাম মাঠে, অর্থাৎ আমরা ছিলাম, এক কথায় যেটা বলা যায় যে ধরো আমরা যেখানে বাস করি সেখান থেকে ভাবি যে দার্জিলিং হচ্ছে এক অপূর্ব জায়গা, তাই না? তো দার্জিলিং সম্বন্ধে আমাদের ধারণা একদম অন্যরকম। তাই লেখক এখানে বলছেন ছিলাম মাঠে। অ্যাকচুয়ালি কি তিনি মাঠে ছিলেন তা নয়, জাস্ট চলতি কথাই বলছেন। তিনি থাকতেন যেখানে সেইটিকে তিনি মাঠ হিসেবে ধরে নিয়েছেন। তাই এখানে তিনি বলছেন ছিলাম মাঠে এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে। মেঘের মুলুক দার্জিলিংয়ে অর্থাৎ দার্জিলিংটিকে তিনি বলছেন কি না আরেকটি নাম দিয়েছেন দার্জিলিংয়ের, সেই নামটি হচ্ছে মেঘের মুলুক। তাই এই গল্পের নাম মেঘের মুলুক। কলকাতা থেকে ৭,৫০০ ফুট উঁচুতে, সেটা যে ঠিক কতখানি উঁচু সেটা তিনিও আন্দাজ করতে পারেননি। অর্থাৎ কলকাতা থেকে যখন তিনি যাত্রা শুরু করলেন তিনি দেখলেন যে প্রায় ৭,৫০০ ফুট উঁচুতে, কিন্তু কতটা উঁচু সেটা তিনিও ঠিক করে নিতে পারেননি। তো সেখান থেকে আমাদের লেখকের যাত্রা শুরু হলো দার্জিলিংয়ের পথে। সেই পথে তিনি বিভিন্ন অনুভূতির কথা লিখেছেন। যেমন তিনি প্রথমেই লিখছেন যে দার্জিলিংয়ের পথে বনের শোভা চমৎকার। দার্জিলিংয়ের পথে যেতে যে বন পড়ছে সেই বনের শোভাকে তিনি চমৎকার বলছেন, কিন্তু সেই বন দিয়ে অর্থাৎ সেই বনের পথে দিয়ে একা যাওয়া সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার, সেটাও তিনি বলছেন। যদি ট্রেনে যাওয়া যায় তাহলে তো সেটা খুবই ভালো, সেটা থেকে আর নিরাপদ কিছু নেই। তো এটা জাস্ট কথাই বলছেন, দার্জিলিং তো হেঁটে যাওয়া যায় না। তো তিনি তার অনুভূতির কথা এখানে ব্যক্ত করেছেন। এইবার কি হলো না, ট্রেনে করে তারা যাচ্ছেন লেখকেরা। ট্রেনের সামনে হঠাৎ করে দেখা গেল একটি বুনো হাতি হঠাৎ করে দাঁড়িয়ে গেল। কেন না, বুনো হাতি ভাবলো যে ওই ট্রেনটাই মনে হয় আরেকটি জন্তু। ট্রেনটাকে সে ভাবলো একটি জন্তু হয়তো, তাই সেই জন্তুটিকে দেখে বুনো হাতিটি দাঁড়িয়ে গেল। তারপরে ড্রাইভার যথারীতি জোরে হর্ন দেওয়াতে সে ভয়ে লেজ গুটিয়ে চলে গেল সেখান থেকে। এইবার ট্রেনটি আবার চলতে শুরু করলো। ট্রেনটি চলছে কিভাবে না, পাহাড়ের গা বেয়ে 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 চলছে। অর্থাৎ ট্রেনটি বনের ভেতর দিয়ে যেতে যেতে পাহাড়ের গা বেয়ে 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 ট্রেনটি চলছে। দূর থেকে সেই ট্রেনটিকে যদি দেখা যায় তাহলে কি মনে হবে না, যেন কেন্নর মতো এঁকে বেঁকে চলছে। তো কেন্ন যদি দেখে থাকো তাহলে জিনিসটা বুঝতে পারবে যে পাহাড়ের গা বেয়ে বেয়ে ধরো ট্রেন যাচ্ছে এইভাবে। তো কিরকম ভাবে যাচ্ছে না, কেন্নর যদি চলাটা তোমরা দেখে থাকো তাহলে সেটার সাথে সেটা ম্যাচ করতে পারবে। ট্রেনের সাথে কেন্ন যেমন টেনে বেঁকে এঁকে বেঁকে চলে, ঠিক দূর থেকে মনে হচ্ছে যেন যে ট্রেনটি একটি কেন্নর মতো চলছে। ৩০ ফুট পথ এগোলে তার আর ১ ফুট উঁচুতে ওঠা হয়। অর্থাৎ ৩০ ফুট পথ যদি এগোনো যায়
তাহলে মনে হয় যেন 1 ফুট উঁচুতে ওঠা হলো। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, 30 ফুট পথ এগোবো, তারপরে সেটাকে যেন মনে হবে যেন 1 ফুট উঁচুতে, সবে মাত্র 1 ফুট উঁচুতে ওঠা গেল। এইভাবে 1500 ফুট উঁচুতে উঠলে তবেই মেঘের সঙ্গে দেখা মেলে। অর্থাৎ সমতল ভূমি থেকে আস্তে 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 ট্রেনটি ওপরের দিকে উঠতে থাকছে। আর তখনই কি মনে হচ্ছে না, এইভাবে আস্তে আস্তে হয়তো ট্রেনের সঙ্গে দেখা মিলবে, মেঘের সঙ্গে দেখা মিলবে। 1500 ফুট, 1 ফুট থেকে হিসেব শুরু হয়েছিল, সেখানে চলে গেল 1500 ফুট। 1500 ফুট মানে কল্পনা করতে পারছো কতটা উঁচু। আর সেই উঁচুতে গেলেই তবেই মেঘের দেখা মেলে। তো লেখক এখানে তার আরেকটি অনুভূতির কথা এখানে বলেছেন যে দেশে বসে আকাশের দিকে যখন তাকানো যায়, যখন আমরা আকাশের দিকে তাকাই তখন কি মনে হয় না, ভারী ভারী মেঘ দেখতে পাওয়া যায়। তারা মোটামুটি একটা উঁচুতেই থাকে। এটা আমাদেরও ধারণা, আমরা যখন ঘরে বসে থাকি বা ছাদে বা মাঠে, খোলা মাঠে বসে যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় যেন ভারী ভারী আমরা মেঘ দেখতে পাচ্ছি। তো ভারী ভারী যে মেঘগুলো দেখতে পাচ্ছি সেগুলো মোটামুটি অনেকটাই উঁচুতে থাকে। কিন্তু যখন ট্রেনটা চলতে শুরু করছে, ক্রমে হয়তো যখন ট্রেনটা চলতে শুরু করছে তখন মনে হচ্ছে যেন সেই যে উঁচু মেঘ আমরা দেখতে পাই বাড়িতে বসে, সেই মেঘের ভেতর দিয়ে কিন্তু ট্রেনটা ঢুকে যাচ্ছে। তখন বুঝতে পারা যায় যে আমরা যাকে কুয়াশা, ধরো সচরাচর আমরা প্রথমে ভাবি যে সেগুলো কুয়াশা, তো তাই এখানে লেখক বলছেন যে আমরা যাকে কুয়াশা বলে ভাবি এ ঠিক সেই জিনিস। অর্থাৎ দূর থেকে যখন আমরা দেখি তখন মনে হয় কুয়াশা, কিন্তু ভেতরে ঢুকলেই মেঘ মনে হয়, কিন্তু ভেতরে ঢুকলেই মনে হয় কুয়াশা। অর্থাৎ ধরো খোলা মাঠে আমরা বসে আছি বা বাড়ির ছাদে বসে যখন ওপরের দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যেন কত মেঘ, যত উঁচুতে তাকাতে থাকো মনে হবে যেন মেঘ আর মেঘ, কিন্তু দূর থেকে সেগুলোকে মনে হয় যেন মেঘ, কিন্তু যখনই ভেতরে সেগুলো ঢোকা যায় তখনই সেগুলো মনে হয় কি জানো, এগুলো কুয়াশা। ভেতরে কি করে ঢুকবো না, ট্রেনের দ্বারা যখন দার্জিলিংয়ের পথে লেখক যাচ্ছেন আস্তে 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 ট্রেনের দ্বারা যখন ঢুকছেন তখন সেগুলোকে মনে করছেন কি না, এগুলো তো কুয়াশা। এইবার 4500 ফুট অবধি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক দিয়ে বেয়ে চলতে থাকছে। অর্থাৎ ট্রেনটি পাহাড়ে গা বেয়ে 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 দক্ষিণ দিকের পাহাড়ে গা বেয়ে বেয়ে চলতে থাকছে। যখন এই যে পাহাড়গুলোকে ফেলে যখন উত্তরমুখ হলো ট্রেনটা তখন কি দেখা গেল না, হিমালয়ের সাদা বরফ ঢাকা চূড়োগুলো রোদে ঝিকমিক করছে। অর্থাৎ যখন ট্রেনটা উত্তরমুখ দিকে যাত্রা শুরু করলো তখন কি দেখা গেল না, হিমালয়। আর কি দেখা গেল সেখানে না, হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়োগুলো, অর্থাৎ একদম চূড়োগুলো যেগুলো দেখা গেল সেইগুলো কি মনে হচ্ছে তখন না, রোদের আলোতে যেন ঝিকমিক করে উঠছে। কিসের রোদ না, সূর্যের রোদ। সূর্যের আলো যখন হিমালয়ের সেই মুকুটে পড়ছে তখন যেন মনে হচ্ছে না ঝিকমিক করে উঠছে। সে দৃশ্য দারুণ দৃশ্য। এবার যত উত্তরের দিকে লেখকরা উঠতে থাকলেন ট্রেনে করে তত কি হয় না, যত আমরা উত্তরের দিকে উঠতে থাকি তত আমাদের কি হয় না, ঠান্ডা যে ব্যাপারটা সেটা আমরা ফিল করতে শুরু করি। তাই লেখকও সেটা ফিল করলেন। বলছেন তারপরেও শীতটি যেন ক্রমে ঝেঁকে উঠতে থাকে। অর্থাৎ এইবার যেন শীত শীত মনে হতে শুরু হয়ে গেল। তখন বোঝা গেল কি না, আমাদের অন্য রাজ্যে আসতে আর বেশি দেরি নেই। অর্থাৎ তখন থেকে আর বুঝতে বাকি থাকলো না যে এবারে এক নতুন রাজ্যে আমরা আসতে চলেছি। অর্থাৎ নতুন রাজ্যে যখনই আসা যায় তখন কি হয় না, নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, নতুন মানুষজন আর নতুন মেঘের খেলা। অর্থাৎ নতুন এবার আস্তে আস্তে দার্জিলিংয়ের কাছাকাছি আসতে শুরু করেছে। অর্থাৎ যখনই নতুন জায়গায় এসে পড়ি আমরা সবটাই নতুন পেয়ে যাই, নতুন শোভা, নতুন মেঘ, নতুন লোকজন, নতুন ধরনের মানুষ, সবটাই নতুন হিসেবে আমরা পেয়ে যাই।
দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু, দার্জিলিংয়ের পথে অনেক স্টেশন পড়ছে, সেই সমস্ত স্টেশনের মধ্যে সব থেকে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। আর দার্জিলিং ঠিক তারই এক স্টেশন পরে। ঘুম থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 5 মাইল। চলতে চলতে হঠাৎ যখন দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায়, তখন কি মনে হয় না, দেখো যদি দার্জিলিং গিয়ে থাকো তাহলে দেখবে যে দার্জিলিংয়ের পাহাড়ের গায়ে গায়ে সব বাড়ি, সারি সারি বাড়ি। তো লেখক এই জায়গাটিকে, এই শোভাটিকে তুলনা করেছেন ময়রার দোকানের মিষ্টির সঙ্গে। তো ময়রার দোকানে যদি যাওয়া যায় দেখবে যে কি থাকে না, মিঠাইয়ের থালাগুলো অর্থাৎ ট্রেগুলো সাজিয়ে রাখা হয়। ট্রেগুলো ময়রার দোকানে বিভিন্ন মিষ্টির যে ট্রেগুলো, সেই ট্রেগুলো সাজিয়ে 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 এইভাবে রাখা হয়, তাই তো? তাই সেই দৃশ্যটিকে লেখক তুলনা করেছেন এই দার্জিলিংয়ের পাহাড়ের গায়ে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলির সঙ্গে। অর্থাৎ পাহাড় আছে, পাহাড়ের গা বেয়ে 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 চারিদিকে বাড়ি আর বাড়ি। তো লেখক এই তুলনা, ভারী সুন্দর তুলনা। বাড়িগুলি অনেকটা সেরকমভাবে মনে হচ্ছে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগে। কিন্তু এই ঘর বাড়ি কিন্তু দার্জিলিংয়ের আসল শোভা নয়। দার্জিলিংয়ের আসল শোভা হচ্ছে মেঘ আর হিমালয়ের আলো ছায়া। মেঘ একদিকে আর সেই হিমালয়ের দৃশ্য একটু আগেই বললাম, মেঘ আর হিমালয়ের আলো ছায়া। এইভাবে আবার যাত্রা শুরু হলো। ভোরবেলার দিকে যেন কি মনে হলো না, পাহাড়ের পিঠের ওপরে মেঘের খোকারা যেন ঘুমিয়ে পড়েছে। দেখবে ভোরের দিকে যেন আকাশের দিকে যদি তাকানো হয় তখন দেখবে একটা অন্যরকম দৃশ্য, বিশেষ করে এই সমস্ত এলাকায়, পাহাড়ি এলাকায়। তো সেখানে কি মনে হচ্ছে না, পাহাড়ের গায়ে যেন মেঘের খোকারা যেন একদম ঘুমিয়ে পড়েছে, তারা আর যেন নড়াচড়া করছে না। আর তাদের মাথার উপর হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ পাহাড়ের গায়ে মেঘরা যেন ঘুমিয়ে পড়েছে আর সেখান থেকে হিমালয়ের চূড়াগুলি যেন দেখতে পাওয়া যাচ্ছে। আর কি না, সূর্য তখনও ওঠেনি। যেই না সূর্য উঠলো তখন যেন সবাই কোন দিকে হারিয়ে গেল, কারা না, মেঘের খোকারা। অর্থাৎ যেই না রোদ পড়লো সেখানে আর মেঘদেরকে দেখতে পাওয়া গেল না, পাহাড়ের গায়ে যারা ঘুমিয়ে পড়েছিল তাদেরকে আর দেখতে পাওয়া গেল না। তারা যেন কোথায় অদৃশ্য আস্তে আস্তে হয়ে গেল। অর্থাৎ তারা যেন বিছানা ছেড়ে উঠে পড়ল। আবার কখনো দেখা গেল যে হিমালয়কে তারা ঢেকে দিয়েছে, হিমালয় ঢেকে গেল, পাহাড় বন বাড়ি সব যেন মনে হচ্ছে যেন তারা গ্রাস করে ফেললো। এরকমই তো হয়, দার্জিলিং যদি গিয়ে থাকো তাহলে দেখবে এই যে তখনই যেন মেঘ চলে এলো কোথা থেকে, সব যেন ঢেকে দিল, ঘর বাড়ি পাহাড় সমস্ত ঢেকে দিল, হিমালয়টিকেও যেন ঢেকে দিল। আবার পরক্ষণেই দেখবে যে মেঘ সরে গিয়ে সূর্যের রোদ এসে পড়লো, অর্থাৎ সূর্যের আলোয় যেন সব কিছুই যেন দৃশ্যমান হয়ে উঠল। অর্থাৎ আবার দেখা যাবে কি না, 10 মিনিট পরেই দেখা যাবে যে সমস্ত মেঘ উড়ে গিয়ে চারিদিক যেন ঝকমক করছে। তো এই হচ্ছে মেঘের খেলা, এটিকেই বলা হচ্ছে মেঘের খেলা। তখনই এসে সমস্ত ঢেকে দিয়ে চলে যাবে, আবার তখনই কোথায় উড়ে যেন চলে যাবে, কোথায় যেন হারিয়ে চলে যাবে। আর তখনই রোদেরও আলো দেখা যাবে, রোদের আলো মিলবে এবং চারিদিক যেন ঝকমক করে উঠবে। এ এক সুন্দর বর্ণনা। ভোরে আর সন্ধ্যায় ঘন ঘন রং বদলাতে থাকে। কিসের রং না, রোদের রং যেন ঘন ঘন ভোরবেলায় আর সন্ধ্যেবেলায় ঘন ঘন যেন বদলাতে থাকে। আর এই বদলানোর ফলে কি হয় না, হিমালয়ের চেহারাও যেন নতুন নতুন রূপ নেয়। কীরকম রূপ নেয় হিমালয়ের চেহারা না, মিছরির কুদের মতো বা আগুনের মতো বা সোনার মতো বা মুক্তোর মতো, এই গরদের ওপর চাঁদির কাজের মতো বা ঘড়ির মতো যেন জাদুকরের ভেলকি। তাহলে হিমালয়ের চেহারা পাল্টে যায়। এবার পাল্টে যাওয়ার ফলে কত রকম মনে হয়, লেখক কত অনুভূতির কথা এখানে বলেছেন। কি কি না, কখনো বা আগুনের মতো, কখনো বা সোনার মতো, কখনো মুক্তোর মতো, কখনো গরদের ওপর চাঁদির কাজের মতো। গরদের কাপড় যদি দেখে থাকো তাহলে সেই গরদের কাপড়ের উপরে মনে হবে যেন চাঁদির কাজ করা আছে। হিমালয়ের দিকে তাকালে সেই দৃশ্য মনে হচ্ছে।
তা এই সমস্ত কিছু মিলিয়ে মনে হচ্ছে কি না যেন এই সমস্ত মনে হচ্ছে যেন জাদুকরের ভেলকি। এমনি করেই দিনটি কেটে গেল। আবার বিকেল যে এলো, বিকেলে সে আবার অপরূপ আর এক দৃশ্য। কি দৃশ্য না, আবার কখনো মনে হচ্ছে যেন হিমালয়ের দিকে তাকালে কখনো মনে হচ্ছে যেন সোনার মতো, আবার আগুনের মতো বা মানিকের মতো। এইভাবে পালা শেষ করে। তো এই যে দৃশ্য যারা দার্জিলিংয়ে গিয়েছ তারা কিন্তু অবশ্যই দেখে থাকবে। এই দৃশ্য চমৎকার দৃশ্য। বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বরফ, অর্থাৎ পাহাড়টি যেন মনে হচ্ছে বেগুনি। দেখো নিচে তোমাদের ছবি দেওয়া হয়েছে এখানে, বেগুনি রঙের পাহাড়ের মতো। আর পাহাড়ে মাথায় বেগুনি রঙের পাহাড়, পুরো পাহাড়, আর তার মাথায় কি আছে না মানিকের মতো বরফ, জাস্ট ঠিক এই রকম মানিকের মতো বরফ। তো এখানে কি মনে হচ্ছে এই দৃশ্যটি চমৎকার দৃশ্য নয়? অবশ্যই চমৎকার দৃশ্য। এই যে দৃশ্য, এই দৃশ্যের তুলনা নেই, তুলনাহীন দৃশ্য। কেন না, যদি এখানে রাজরানী যদি তার বহুমূল্য পোশাক পরে মাথায় মুকুট যদি নিয়ে থাকেন, সেইটাও যেন এখানে মাথা হেট করবে, অর্থাৎ সেও যেন লাজে এই দৃশ্যের কাছে মাথা হেট করবে। এমনি করে রাত্রি এসে উপস্থিত হয়। এইভাবে ভোরের দৃশ্য, সন্ধ্যার দৃশ্য যেতে যেতে এইভাবে আস্তে আস্তে রাত্রি ঢুকে পড়ে। তখন সেখানে যদি চাঁদের আলো পড়ে, অর্থাৎ এই যে বেগুনি পাহাড়, তার উপরে যে মানিকের মতো বরফ জাস্ট একটু দেখা যাচ্ছে, অর্থাৎ চূড়ো হিসেবে যেটা দেখা যাচ্ছে, তার উপর যদি চাঁদের আলো পড়ে, সেই দৃশ্য আরও সৌন্দর্য হয়ে ওঠে, সেই দৃশ্য আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। তো তখন এই যে দৃশ্য যদি কেউ দেখে থাকে, তো সেই দৃশ্য দেখার পর আহা না বলে কেউ থাকতে পারে না। অর্থাৎ এই দৃশ্য যদি দেখা হয় তাহলে মনে হয় যেন আহা কি চমৎকার দৃশ্য। তখন মনে হয় যেন আর কোনো কিছুই ভালো লাগে না, যেন মনে হয় এই দৃশ্যের দিকেই, এই পাহাড়ের দিকেই তাকিয়ে থাকি। তো যাই হোক, সবটাই লেখকের কল্পনা অনুযায়ী আমরাও কল্পনা করে নিলাম, আর আমাদেরও দার্জিলিং ভ্রমণ হয়েই গেল। তো লেখকের সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে এই গল্পের দ্বারা আমাদেরও দার্জিলিং ভ্রমণ হয়ে গেল, যারা এখনো পর্যন্ত দার্জিলিং ভ্রমণে গিয়ে উঠতে পারোনি, তাই না? তো খুব সুন্দর গল্প, খুব সুন্দরভাবে রিডিং করবে। এরপর আমরা চলে যাব লেখক পরিচিতিতে, ঠিক আছে, আর শব্দার্থ। ওকে, দেখো এই গল্পের লেখক আমি প্রথমেই বললাম যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি অনেক গল্প, নাটক, অনেক কিছু লিখেছেন। ছোটদের জন্য তিনি অনেক বই লিখেছেন। তার লেখা বইগুলি হলো সেকালের কথা, টুনটুনির বই, ছেলেদের মহাভারত, মহাভারতের গল্প, হারমোনিয়াম শিক্ষা, বেহালা শিক্ষা ইত্যাদি। দেখো বাদ্যযন্ত্র দিয়ে নিয়ে কিন্তু অনেক গল্প লিখেছে, যেমন হারমোনিয়াম, বেহালা। তো লেখক পরিচিতি যেগুলো আমি তোমাদের বই দিচ্ছি, আমি কিন্তু বারবার বলছি লেখক পরিচিতি খুব ভালো করে পড়বে, সেখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। লেখকের হয়তো দু একটি বইয়ের নাম উল্লেখ করো, যে কোনো গল্পের ক্ষেত্রে, যে কোনো কবি বা লেখকের ক্ষেত্রে, কোথায় জন্ম, এইরকম ধরনের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচয় আমরা পরিচিতি, লেখক পরিচিতি আমরা জেনে গেলাম। আর এখানে দেখো ব্র্যাকেটে তোমাদের দুটি সাল উল্লেখ করা আছে, 1863 থেকে 1915। অর্থাৎ এখান থেকে আমরা ধরে নিতে পারি যে 1863 সালে তার জন্ম হয় এবং 1915 সালে তিনি পরলোক গমন করেন, অর্থাৎ আমরা তাকে হারাই। এইবার চলে যাব আমরা শব্দার্থ। গোড়া অর্থাৎ সৌন্দর্য, এই শব্দগুলো তোমরা তোমাদের গল্পে পেয়েছো, কিন্তু কোনটার কি মানে সেগুলো জেনে নাও। অর্থ কি? শোভা অর্থাৎ সৌন্দর্য, ড্রাইভার অর্থাৎ চালক, দার্জিলিং অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের একটি জেলা, এটি উত্তর দিকের জেলা। হিমালয় ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা। মুলুক অর্থাৎ জায়গা, এখানে বলা হয়েছে না মেঘের মুলুক অর্থাৎ জায়গা, মুলুক অর্থাৎ জায়গা। ভেলকি অর্থাৎ জাদু, মিঠাই অর্থাৎ মিষ্টি, লাজ অর্থাৎ লজ্জা, জো অর্থাৎ উপায়, মজবুত অর্থাৎ শক্তপোক্ত,
চাঁদি অর্থাৎ রূপো, কুঁদ অর্থাৎ টুকরো। তো এই হয়ে গেল তোমাদের শব্দার্থ। শব্দার্থগুলো খুব ভালো করে পড়বে। আর একটি প্রশ্ন আছে যেটি তোমাদের করার কোনো প্রয়োজন নেই, সেটি হচ্ছে যে নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করে। এই যে এইটি সূত্র এর পাশাপাশি, এটা করার দরকার নেই, এটা তোমরা পাশে ক্রস করে দাও, এখনই ক্রস করে দাও, এটি করার দরকার নেই। আর বাকি যে প্রশ্নগুলি আছে সেগুলো সবই তোমাদের করতে হবে মোটামুটিভাবে, ঠিক আছে? তো প্রশ্ন উত্তর নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আগে তোমরা গল্পটি, লেখক পরিচিতি এবং শব্দার্থ খুব ভালো করে পড়ে নিজেদেরকে তৈরি করে রাখো। ওকে।